আপনাদের মারধর হয়েছে? হ্যাঁ, আমাদের মেয়েদেরকেও মারধর করেছে। আমাদের আত্মীয়স্বজন যারা ছিল আমার তাদেরও মেরেছে। আমার বাবা এসেছিল। মেয়েদেরকে ছেলেরা মারধর করেছে? হ্যাঁ। হ্যাঁ, ছেলেরাই মারধর করেছে, পুলিশের সামনে মারধর করেছে, তবু পুলিশ পুলিশ কিছু বলেনি? না। কিচ্ছু বলেনি। উল্টিয়ে বলেছে যে কোন মেয়েকে মারধর করেছে সেই সব মেয়েগুলোকে থানায় নিয়ে এসে। একটা ভালো কাজ করার জন্য সবাই আমার পাশে আছে, তাদেরকে শাস্তি দিতে পেরেছি, এটা আমি খুব আনন্দিত হতাম, কিন্তু তারা একটাও শাস্তি পেল না। আমি সব থেকে দুঃখ পাচ্ছি এটাই, আর আমি এটা সহ্য করতে পারছি না। আমি সেই দৃশ্যগুলোকে ভুলতে পারছি না। যখন ঘুমাচ্ছি তখন আমার মানে কেমন আতঙ্ক হচ্ছে, আমি রাতে এক ফোঁটা ঘুমাতে পারি না, আমি এক ফোঁটা ঘুমাতে পারছি না, আমি নিজেও অসুস্থ হয়ে পড়ে গেছি। আমি আমি কথা বলার মতো পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আর আমি পারবো না, এরকম মনে হচ্ছে কোথাও আমি হেরে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। তাহলে মায়ের চোখ দান করে আপনাকে জেলে যেতে হলো? মায়ের কর্নিয়াটা দান করা হয়েছে এবং কর্নিয়া নিয়ে চলেও গেছে। তারপরে 9-10 জন পাড়ার ছেলে এসে তারা ওই মায়ের কিডনি চুরি করেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে বলছে আমি কিডনি চুরি করেছি 1 কোটি টাকা দিয়ে, চোখ চুরি করেছি। তাহলে ওই অপদার্থ পুলিশ, মূর্খ পুলিশ, যদি আমার শাশুড়ি মাকে একটা লেডিস কনস্টেবল দিয়ে যদি দেখতো যে কিডনিটা আদেও চুরি হয়েছে কিনা, কাটা হয়েছে কিনা, তাহলেই তো ওখানে হয়ে যেত। ওই মূর্খ পুলিশ এটুকুও জানে না যে কিডনিটা কোন দিক দিয়ে বার করা হয়। কিডনিটা কোনোদিন তার মুখ দিয়ে কি বার হয়? যাকে আমি এই 2 হাতে করে হসপিটাল হসপিটাল, আমি প্রত্যেকটা ডাক্তারখানায় আমি নিয়ে মেরেছি, অন্য কেউ না নিয়ে মেরেক আমি। আমাকে উনি বলতো তুই আমার মা। আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না যে ওনাকে কেন চিরাই করা হলো, আমি এটা সহ্য করতে পারছি না। আরেকটা কথা আছে যেটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আমাকে একটা চিঠি পাঠিয়েছেন যে আমার মায়ের কর্নিয়া দুটো অন্ধ পার্সনকে দিয়েছে এবং সাকসেসফুল। বাহ। এটা আমারও খুব গর্বের বা আনন্দের, এই দুঃখের মধ্যেও আমি এটা নিয়ে খুবই গর্ববোধ করছি বা আনন্দ সেই জায়গাটা রয়েছে। একজন মা মৃত্যুর আগে চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন, আর তাঁর ছেলে সেই ইচ্ছা পূরণ করে দুজন অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন। এমন মানবিক কাজের জন্য যদি সমাজ এবং প্রশাসনের কাছে তাদের হেনস্থা সহ্য করতে হয়, তবে সেটাই আমাদের সবচেয়ে বড় লজ্জার। ও বলে যে আপনাদের ডকুমেন্টস দেখি, সেই ডকুমেন্টসগুলো আমরা যেগুলো আমাদের কাছে ছিল, যে মায়ের পূর্বের যেটা ছিল সেইটা দেওয়া হয়েছে, ডাক্তারের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যে সংস্থা নিয়ে গিয়েছে সেই সংস্থা দিয়ে যে সার্টিফিকেট দিয়েছে সেটা করে দেওয়া হয়েছে। বলে এগুলো ফালতু কাগজ, এগুলো কোনো কাগজ না। পুলিশ বলেছে? না, পুলিশ সেই ধরনের কি বলেনি। তখন কিছু বলেনি। যেটা বলার হচ্ছে পাড়ার লোক বলেছে এটা কোনো এটা খেলার তো কাগজ, এগুলো খেলার সার্টিফিকেট, এগুলো এটা আবার কোনো কোনো কাগজ না। সার্টিফিকেট হলো নাকি দিয়ে অট্টহাসি হাসছে পুরো। তারপরে পুলিশের সামনেই হই হট্টগোল, মারা ধরা ইত্যাদি, আমার আত্মীয় স্বজন যারা এসেছিল তাদেরও মারধর করেছে ইত্যাদি ইত্যাদি। সেই মতো বলে যে আপনাদের এখানে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তাতে মনে কিছু করবেন না, আপনাদের সিকিউরিটির জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, আবার ছেড়ে দেবো, যে কোনো অসুবিধা নেই, একটু স্তীমিত হোক। তার ভালো। তারপর আমরা গেলাম, যাওয়ার পরে আমাদের থানাতে বসিয়ে রাখলেন টেবিল ডিউটির ওখানে। প্রায় তখন আমরা ঢুকেছি তখন হচ্ছে ওই 8টা মতো হবে, 7:30 8টা এরকম হবে, সন্ধ্যা? হ্যাঁ সন্ধ্যা। তো তারপরে বসে রয়েছি, কোনো ব্যাপার নেই। অন্যান্য পুলিশ কর্মী যারা আছেন তারা একই কথা, কোনো ব্যাপার নেই, যে আপনারা ভালো কাজ করেছেন, কোনো ব্যাপার নেই, ওরা হইহট্টল করছিল তো ওইটা থামানোর জন্য আপনাদের নিয়ে আসা হয়েছে, অসুবিধা নেই, ছেড়ে দেওয়া হবে। অন্যান্য যারা একই এই যে কথাই বলছে, ভালো। তো তার মধ্যে ঠিক রাত 1টার দিকে তখন কোনো এক পুলিশ কর্মী এসে বলছে, জানি না আইসি সাহেব কী সিদ্ধান্ত নিলেন, এটা আমরা মেনে নিতে পারছি না, এটা আপনি ভালো কাজ করেছেন, কেন আপনাকে কোর্টে দিতে হবে, কেন আপনাকে গ্রেপ্তার করা হবে। অন্য একটা পুলিশ কর্মী তিনি এসে এই ধরনের কথা নিজে থেকেই বলে যাচ্ছেন নাকি আপনারা কি জিজ্ঞেস করেছেন? না না না, আমাদের ওনারা অনেক কজনাই বলেছে, হ্যাঁ অনেকেই ঠিক বলেছে। একটার পরে এসে তখন ওইগুলো কথা বলতে, জানি না যে আসছে তখন একই আইসি সাহেব কী কেন সিদ্ধান্ত, কি করছে বুঝতে পারছি না, এরকম আইসি সাহেব ওনারা কী বলে সিদ্ধান্ত নিল, এটা ঠিক আপনি তো ভালো কাজ করেছেন, কেন আপনি করে যাবেন। মানে আপনাদের কোনো প্রশ্ন করতে হয়নি, ওনারা নিজে থেকেই বলছেন? নিজে থেকে এই কথাটা ওনারা বলছে। তো আমরা তখন বুঝলাম যে আইসি সাহেব নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, বা কোনো ওনার সহকর্মী তাদেরও সেরকম হবে, যেটা বোঝা কথা শুনে যে বোঝা যাচ্ছে যেটা। নিজের ধর্মীয় পরম্পরার চাপ উপেক্ষা করে মায়ের চোখ দান করে দুজন অন্ধ মানুষের জীবনে আলো ফিরিয়ে দিয়েছেন এক সমাজকর্মী আমির চাঁদ শেখ।
আর সেই মানুষটাকেই জেলে পাঠানোর জন্য উদ্যোগ নিচ্ছেন থানার আইসি নিজেই। এই দৃশ্যই আমাদের সময়ের কঠিন প্রশ্ন। আমি তো ওখানেই রয়েছি, তার মানে আইসি সাহেবের যে চেম্বার, সেই চেম্বার থেকে আমার টেবিল ডিউটি হচ্ছে 1 থেকে 1.5 মিনিট সময় তো লাগতে পারে যাতায়াত যাওয়া আসার। তো হয় আমাকে রাখতেন ওনার চেম্বারে, বা উনি আসতেন আমাকে কাছে, ওনার টেবিল ডিউটি সেখানে, যে বিষয়টা কি বলুন, আপনাকে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি দেওয়া হচ্ছে, সেটা বলুন। কোনো কিছুই বললেন না, কোনো জিজ্ঞাসা করলেন না, কোনো কিছুই না। যথারীতি আমাদের সকালে হচ্ছে মেডিকেল করিয়েছেন, মেডিকেল করানোর পরে কোর্টে 2টোর সময় কোর্টে তখন তুলেছেন। কোর্টে ম্যাজিস্ট্রেট উনি জেসি অর্থাৎ জেল কাস্টডি যেটা বলা হয় সেখানে পাঠিয়েছে, পুলিশ কাস্টডি না, জেসি জেল কাস্টডি। তারপরে আমাদের জেলে পাঠালেন, আমাদের ওখানে এই 4 দিন থাকতে হলো কারাগারে। কারাগারে। আমি, আমার বড়দা, আমার 2 বোন, ইনি ছিলেন আমাদের অপরাধী। মোট কজন? মোট 5 জন ছিলাম ভিতরে। 5 জনকে হ্যাঁ জেলে পাঠানো হয়েছে। হ্যাঁ। এবার একটা বিষয় হচ্ছে, আমাদের অপরাধটা কি? আমরা ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্টের যে রুলস, নিয়ম। অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট যে রুলস, সেই রুলস মেনে আমরা এটা ডোনেট করেছি। আমির চাঁদ শেখ শুধু নিজের মায়ের কর্নিয়া দান করেননি, তিনি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির একজন সক্রিয় কর্মী হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চক্ষুদানে উদ্বুদ্ধ করেন এবং নিজেও এই মানবিক কাজে যুক্ত রয়েছেন। অন্য কোথাও কাজ করতে গিয়ে কিরকম বাধার সম্মুখীন? না না, এইরকমভাবে বাধার সম্বন্ধে এই প্রথম। আর তার আগে আমি সচেতন করছি যে এই মরত দেহদান চক্ষুদানের যে প্রচার যেগুলো সেগুলো করি, বা হচ্ছে অন্যান্য পরিবেশ, নদী বা বিভিন্ন সামাজিক যে কাজগুলো। করোনার সময়তেও আমি নিজে পিপি কিট পরে বাড়ি থেকে মৃতদেহ নিয়ে হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, পুলিশে ফোন করেছি যে এই ব্যাপার এখানে একজন তাহলে যারা জানেন জানেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখেন আমি কি করি না করি সবই আপনার দেখেন। বিরুদ্ধে, এখন সেই মানুষগুলোই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে 9-10 জন যারা জানি না মানে কি বলবো, আমি ওদের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি করেছি কিনা, এবং ওরা আমি জোর গলায় বলতে পারি, শুধু ওরা বলে নয়, এই এমতো এলাকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ এসে বলতে পারবে না যে আমি বা আমার পরিবারের দ্বারা তারা কোনো তিল পরিমাণে ক্ষতি হয়েছে তাদের। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আপনারা কোনো রকম সহযোগিতা পেয়েছেন? না কোনো না না সহযোগিতা না। পাইনি এখনো। এবং কোনো এবং আইসি সাহেব হচ্ছে উল্টো পাল্টা যেটা বলা হয় ভুল তথ্য উনি বিভিন্ন মিডিয়ার কাছে সেগুলো তুলে ধরছেন যে এটা করতে হয় ওটা করতে হয়, কিন্তু অথচ আমার যে স্বাস্থ্য মন্ত্রকে, ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সেই রিপোর্টটা উনি সামনে তুলে ধরছেন না। আর ভারত সরকারের যে রুলস রয়েছে সেই রুলস তুলে ধরুন আপনি। আর সেই রুলস জানতে আমাকে ওই উকিল ব্যারিস্টার হতে হয় না বর্তমান পরিস্থিতিতে, তাকে হচ্ছে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে, বা ওনার যে থানার যে এলাকা সেই এলাকার মধ্যে ও একাধিক হেলথ দপ্তর আছে, যেমন CMOH আছে, ফোন করলেই উনি জানতে পারবেন যে কী বলবো অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টের যে কী রুলস আছে। মৃত শাশুড়ির কর্নিয়া দানের পরেই বিজ্ঞানকর্মী আমির চাঁদ শেখের স্ত্রী বুঝতে পারেন তাঁর স্বামীর উপর ধর্মীয় মৌলবাদের চাপ নেমে আসছে। সেই কঠিন পরিস্থিতিতে তিনি কিভাবে সামাল দিয়েছিলেন শুনুন তার নিজের মুখেই। আমার শাশুড়ি মাকে দাফন কাফন করে খাটে শোয়ানোর ব্যবস্থা করে মাটি দেওয়ার নিয়ে যাওয়ার সময় তখন কতগুলো লোক এসে বলে ওর চোখ নেই, ওর চোখ তুলে নিয়েছে আমির চাঁদ, দেখবো কিডনি নিয়ে নিয়েছে। আমরা বলি না এসব কিছু হয়নি, শুধু এই কর্নিয়া দান হয়েছে। ওরা বলছে না, কর্নিয়া কাকে বলে দান করেছে, চোখ আমাদেরকে বলে দান করেছে নাকি। এরকম বিভিন্ন রকম আমার ননদের মেয়ে আমরা সবাই এর প্রতিবাদ করি। এবং এমনকি আমার শাশুড়ি মাকে ওই কয়েকজন বেটা ছেলে নিজে দেখতে চাচ্ছে, যেহেতু আমাদের নিয়ম অনুসারে কোনো বেটা ছেলে তার একটা লাশকে ছুঁতে পারে না। আমরা ছুঁতে দেয়নি বলে আমাদেরকে প্রচণ্ডভাবে গালাগালি এবং অনেক সাফার করতে হয়েছে। তারপরে কিছুক্ষণ পর বলছে ওই আমির চাঁদ কিডনি বিক্রি করেছে, এই সব শুরু করে। তারপর দেখি বাড়িতে অনেক লোক ঢুকে পড়ে। আমি তখন ওকে বলি যে আমি বাকিটা বাইরেটা দেখছি, তুমি যেন ঘরের বাইরে যেও না। তাহলে ঘরের বাইরে গেলে আমার কাছে অনেকেই বলছে বৌদি যেন, কিছু কিছু মানুষ থাকে ভালো মন্দ তো আছেই, বৌদি যেন দাদাকে বার করেন না, অন্যরকম ব্যাপার আছে। আমি ঠিক আছে, আমি ওকে বলেছি যেগুলো দরকার আমি তোমার সঙ্গে চাইবো, যেসব পেপারপত্রগুলো তুমি আমাকে দিবা
তুমি ঘরের বাইরে বার হয়ে না, যে যে যত যাই হয়ে যাক আমি দেখছি। তারপর পুলিশ আসলো, আমি ওনাকে নিয়ে গিয়ে আমি আমার বক্তব্য সব বললাম। উনি বললেন সার্টিফিকেট বা এই, আমি ওকে এসে বললাম যে এই চাচ্ছে। ও বললো ঠিক আছে এইগুলো নিয়ে গিয়ে দাও গা। আমি যখন নিয়ে গিয়ে দিচ্ছি তখন পাড়ার ওই মূর্খগুলো বলছে এগুলো কোনো সার্টিফিকেট নয়, এটা তো খেলার সার্টিফিকেট। তখনও কিন্তু পুলিশ কিছু বলেনি যে এটা আর খেলার পুলিশ দাঁড়িয়ে সার্টিফিকেট। আছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে, ওনাকে বলছে এবং রীতিমতো পুলিশকে ওরা হুমকি দিচ্ছে। তারপরে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে আড়াল করে ওনার সঙ্গে কি বলতে চাচ্ছে। বাকি আমাদেরও যারা ছিল তারা বলছে যাই হোক, যেটা চক্ষুটা দান হয়ে গিয়েছে যাক, লাশটা মাটি দেওয়া হোক। কিন্তু ওনারা বলছে না লাশ মাটি দিতে দেবো না। ওই এর জন্য বলছে ওকে বার করে দেখ, ওকে আমাদের হাতে তুলে দেখ, মানে এরকম। আর আমি বলেছি যত যাই হোক যেন তুমি বার হবে না। তারপর আমি পুলিশকে নিয়ে, উনি বলছিল বাইরে বার হয়ে আসুক ও আমির বাবু। আমি বললাম না, আমি আমার হাজব্যান্ডকে কোনো মতেই বাইরে বার করতে দেবো না, আপনি গিয়ে ভিতরে কথা বলুন। আমি তো ওনাকে নিজে ওনাকে হাত ধরে টেনে আমি বারান্দায় নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলার জন্য। তারপরে গেট লাগিয়ে দেই, সে গেট মেরে ভেঙে ফেলছে, এইগুলো গিরিল টিরিল দিয়ে মারছে লাঠির গুঁতো। আমার মানে বাবা ঘর মা, ভাঙচুর হয়েছে, হ্যাঁ আপনাদের মারধর হয়েছে? হ্যাঁ আমাদের মেয়েদেরকেও মারধর করেছে। আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদেরও মেরেছে। আমার বাবা এসেছিল। মেয়েদেরকে ছেলেরা মারধর করেছে? হ্যাঁ। হ্যাঁ ছেলেরাই মারধর করেছে, পুলিশের সামনে মারধর করেছে, তবু পুলিশ পুলিশ কিছু বলেনি? কিচ্ছু বলেনি। উল্টিয়ে বলেছে যে কোন মেয়েকে মারধর করেছে সেই সব মেয়েগুলোকে থানায় নিয়ে এসো। মহিলা পুলিশ এসেছিল? হ্যাঁ মহিলা পুলিশ এসেছিল। পরে একজন পরে এসেছিল। অনেক পরে আরো দুটো মনে হয় 3জন পুলিশ এসেছিল। এতটা মোট লোক কতজন মতো পুলিশ উপস্থিত হয়েছিলেন? 5-6 জন হবে। 5-6 জন। আর দুষ্কৃতী? দুষ্কৃতী প্রচুর প্রচুর, মানে মানে 9-10 এত- জন সবাইকে করে প্ল্যানিং করে সব নিয়ে আসে। হ্যাঁ মানে এত লোক। বাইরের 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 বাইরেরও আছে, আমাদের এখানেও আছে। আপনাদের পরিচিত নাকি? না না আমাদের পরিচিত না, না, আমাদের এখানকার পরিচিত হচ্ছে না। 9-10 জন, ওরা বাইরে থেকে প্ল্যান করে সব নিয়ে এসেছি। মানে যারা এখানে মূলত ভাঙচুর করেছেন হ্যাঁ হ্যাঁ। তারা এখানকার আপনাদের পরিচিত নাকি বাইরের? না না। আমাদের পরিচিত। এখানে পরিচিত, সঙ্গে ওরা নিয়ে এসছে বাইরে, তাদের চিনি না। তারা ভাঙচুর করেনি? তারাও ভাঙচুর করেছে, তারাও মারধর করে। মানে এখানকার পরিচিত এবং বাইরের দুষ্কৃতী সব মিলে হ্যাঁ ভাঙচুর হ্যাঁ করেছে? হ্যাঁ। এবং আর হচ্ছে ওই যে আমার 9-10 বাবা, ওই যে 9-10 আমার জন ওরা বাবা নিয়ে এসছে বাইরে বাইরে থেকে। দাঁড়িয়ে আছে, আমার দাদা বাইরে দাঁড়িয়ে আছে। আমার বাবা দাদাকে গিয়ে পটাপট মারলো চর, তারপরে মারলো কিল ঘুষি। তখন আমার তাড়াতাড়ি করে পুলিশ গেলেন, আমার বাবাকে ফেলে দিল, ফেলে দিয়ে আমার বাবার মুখে মারল কে? সে মানে ওই দুষ্কৃতীরা? ওই দুষ্কৃতীরা। তারপরে তারা আমার বাবার এদিক দিয়ে রক্ত পড়ছে। আমি বললাম, আমি টিন ওদেরকে ছাড়িয়ে দিয়ে আমার বাবাকে আর দাদাকে ঘরের মধ্যে টেনে নিয়ে আবার গেট মেরে দিই। তারপরে পরিস্থিতি আরও 2-3 জন পুলিশ এলো, ওই সার্টিফিকেটগুলো দেখলো, দেখে ফরমান বা এই গ্রামের কিছু মানুষ বললেন যে এদের 4 ভাই বোনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হোক, আর লাশটাও শুধু নিয়ে যাওয়া হোক। তারপর পুলিশও তাদের কথা মতো কাজ করে? দিদি পুলিশ বলে আপনারা কি চাচ্ছেন বলেন, আমরা সেই সেই অনুযায়ী কাজ করব। ঠিক মানে আমাদের পুলিশরা মুখের সামনে দুষ্কৃতীদেরকে পরামর্শকে হ্যাঁ আপনারা কি বলতে চাচ্ছেন তাই বলুন, সেই অনুযায়ী আমি কাজ করব। মানে ওনাদের পুলিশের অনুযায়ী কাজ হচ্ছে না, মানে ওই কজন লোক যে বলছে ওদের অনুযায়ী পুলিশ কাজ করবে, মানে এরকম একটা বলছে পরিস্থিতি। তখন ও তখন ঘরে ছিল ফরমান, আমি নাম করেই বলছি। ফরমান বললো ওদের যে ভাই বোন কটা চোখদান করেছে সব কটাকে ধরেন, ধরে জেলে পুরেন, আমি উকিল নিয়ে যাচ্ছি। একবারে সেম এইভাবেই বললো আমার সামনে। হ্যাঁ ঠিক আছে তাহলে তাই হবে, আপনারা যা চাচ্ছেন তাই হবে, তাহলে লাশ তোলো আর এনাদেরও তুলে নিয়ে চলো। আমাদের নিয়ে গেল, আমাদের নিয়ে যেতে যেতে ওনারা বললো যে ওই ওদের হাত থেকে বাঁচানোর জন্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দূর আপনাদের কেসে কি হবে, কিচ্ছু হবে না, আপনি কিছু মনে করবেন না, চলেন। আমরা ঠিক 11টা 12টা 11টা এই কথা বিশ্বাস করেছিলেন? আমি তো হ্যাঁ আমরা তো জানি পুলিশকে বিশ্বাস করার মতো, তো আমরা কাকে বিশ্বাস করবো তাহলে? যদি পুলিশকে আমরা না বিশ্বাস করি তাহলে কাকে বিশ্বাস করব আমরা? এখানে আমার প্রশ্ন। যদি আমরা পুলিশের কাছ থেকেই নিরাপত্তা না পাই তাহলে আমরা কোন মানুষের কাছে আমরা নিরাপত্তাটা পাবো?
যাকে আমরা তাহলে অন্ধের মতো আপনাদের বিশ্বাস করি। আপনাদের নিয়ে বলে যাওয়া মানে বলে নিয়ে যাওয়া হলো যে আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদের নিয়ে হ্যাঁ, যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি, চলো। তারপর আপনারা গিয়ে কি সেইটা উপলব্ধি করতে পেরেছেন যে সেই নিরাপত্তা আপনাদের দেওয়া হলো? না, সেটা দেওয়া হয়নি। না, আমাদেরকে তারপরে গেল, আমাদেরকে এক জায়গায় বসিয়ে রেখে দিল। তা সবারই একই কথা, যখন শুনলো আপনি এত বড় মহৎ কাজ করে আপনাকে এখানে, আপনাকে তুলে নিয়ে এলো, মানে এরকম আরো আর তো আছে। পুলিশ পুলিশ বলে তো সবার সমান না, সবাই খারাপ নয়। দিয়ে তখন তারা বললো, তোমরা কিছু মনে না, আমরা কাঁদাকাটি করছি, যেহেতু আমার মা মারা গিয়েছে, মায়ের আমরা দাফন কাফন করতে পারিনি। তা সে জায়গায় আমি বা আমার ননদ এরা সবাই মিলে হতাশা হচ্ছি যে কি হবে, কি করব, কে আমাদের পাশে দাঁড়াবে, তখন আমরা বুঝে উঠতে পারছি না। তা তখন বললো যে 12টা 1টার সময় আপনাদের ছেড়ে দেওয়া হবে, দাঁড়ান। তা উগ্র মৌলবাদীদের হাত থেকে সুরক্ষার অজুহাতে পুলিশ সমাজকর্মী আমির চাঁদ শেখ ও তার পরিবারের 5 জনকে থানায় ধরে নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয় এবং জেলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। সন্দেহ হলে আমিরবাবুর স্ত্রী প্রশ্ন তোলেন, তারপরে কি ঘটেছিল শুনুন তার মুখেই। আমরা জিজ্ঞেস করলাম, স্যার আমাদের, আমি জিজ্ঞেস করলাম, স্যার আমাদের না কি তাহলে কেস হলো? বলছে হ্যাঁ, কোনো ব্যাপার না, এ সামান্য একটু কেস দিয়েছে, চোখ চুরি, তোমাদের তো যেহেতু কাগজপত্র আছে, তা কোনো অসুবিধা হবে না। তা আমরা তো আশা করে আছি তাহলে আমাদের কোনো হবে না, আমরা যাব, আজকে ছাড়া পেয়ে যাব। তারপর হঠাৎ আমাদের নিয়ে যাওয়া হয় বা কোর্টে তোলা হয়, তখন আবার আমাদেরকে জেল হেফাজতে তখন দেয়। তখন আমরা বলছি তাহলে আমাদের আর নেই, তাহলে আমাদেরকে জেলই যেতে হবে। এবার আমরা নির্দোষ হয়েও, জেল হেফাজতে কি আপনাদের সঙ্গে কোনো রকম না, ওখানে অত্যাচার করা হয়েছে? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পুলিশ এবং ওখানে উপর মহলের পুলিশগুলাও এত নিন্দনীয় করেছে, বাকি এই থানার এই পুলিশগুলাকে আমি নিজে ভেবে পাই না। তারপর আমি যখন খুব কান্নাকাটি করি যে আমার এইরকম একটা পরিস্থিতিতে আমাকে ওইখানে, বা আমার ননদরা কান্নাকাটি করছে, তখন ওনারা সান্ত্বনা দিচ্ছে, তোমরা একদম ভেবে না, এটা কোনো কেসই না, তোমরা কান্না কেন করছো। ওরা এটা কি নিজেরাও উপর সান্ত্বনা মহলের দিয়েছে। পুলিশ যারা অন্যান্য হ্যাঁ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা সবাই আমাকে খুব সহায়তা করেছে। তারপরে যখন থানায় যাই, থানা আমাদেরকে জেলে ভরে দেয়। প্রত্যেক কয়েদিরা, তারা প্রত্যেকে কিন্তু খারাপ না, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। এবং সঙ্গে সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ খাবার দিচ্ছে, কেউ আমাদেরকে জামা কাপড় দিচ্ছে, কেউ শোয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। দিদি তোমার কেঁদো না, আমরা কান্না করছি, কেঁদো না, আমরা ঘুমাচ্ছি না, সঙ্গে সঙ্গে ওরা আমাদের কাছে আসছে, কেন ঘুমাচ্ছ। আবার যখন কান্না করছি প্রত্যেকটা, মানে আমরা মনে হয় টোটালি 50-60 জন কয়েদি ছিলাম, মানে এঘর ওই ওঘর মিলে। কয়েদিরা সব জানে যে আপনাদের কি কাজের জন্য কি আপনাদের, কাজের জন্য নিয়ে মানে যাওয়া হয়েছে, ভাবুন। ওরা যখন টিভিতে দেখতে পাচ্ছে, তখন ওরা আমাদেরকে গর্বে ভরে যাচ্ছে, তখন ওরা আমাদেরকে ডাকছে, ও দিদি 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 আসেন, দেখেন আপনাদেরকে দেখাচ্ছে, আপনারা তো ভালো কাজ করেছেন, আপনাদেরকে কেন জেলে মানে যেতে হচ্ছে। আপনাদের আহ, আপনারা যে কাজ করেছেন সেই কাজের মূল্য জেলে কয়েদিরা বুঝতে পারছে, অথচ হ্যাঁ, পুলিশেরা না বুঝতে পারছে না না। না, ওরা প্রত্যেকে সবাই বলছে বলছে আপনারা তো ভালো কাজ করেছেন, কেন যে এরকম করছে আমরা জানি না, ভগবান তোমাদের ভালো করুক, তোমরা ভালো থাকো, মানে ওরা এরকম সবাই আমাদের আশীর্বাদ করছে। তখন তখন জেল খাটলেও তখন মনে হচ্ছে যে যাক আমরা একটা গর্বের কাজ করেছি, এরকম একটা তখন পরিস্থিতি মনে হচ্ছিল। না না, মনে হয় না, আমি বলে দিই এটা আপনারা সত্যিই করেছিলেন, এটা সবাই পারে না, তাই কাঁদবেন না। আমার সব থেকে দুঃখ হচ্ছে আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে 3 দিন জেলে কাটাতে হলো, কিন্তু এর কোনো কিচ্ছু প্রতিফল পেলাম না আমরা। যারা পাঠালো তাদের কোনো কিচ্ছু হলো না, তারা বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এটাই আমার সব থেকে বেশি দুঃখ পাচ্ছি আমি। তারা যদি আজকে শাস্তি পেত, তাহলে আমি জানতাম না যে একটা ভালো কাজ করার জন্য সবাই আমার পাশে আছে, তাদেরকে শাস্তি দিতে পেরেছি, এটাই আমি খুব আনন্দিত হতাম, কিন্তু তারা একটাও শাস্তি পেল না। আমি সব থেকে দুঃখ পাচ্ছি এটাই, আর আমি এটা সহ্য করতে পারছি না। আমি সেই দৃশ্যগুলোকে ভুলতে পারছি না, যখন ঘুমাচ্ছি তখন আমার মানে কেমন আতঙ্ক হচ্ছে, আমি রাতে 1 ফোঁটা ঘুমাতে পারি না, আমি 1 ফোঁটা ঘুমাতে পারছি না, আমি নিজেও অসুস্থ হয়ে পড়ে গেছি। আমি আমি কথা বলার মতো পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আর আমি পারবো না, এরকম মনে হচ্ছে কোথাও আমি হেরে যাচ্ছি, এরকম মনে হচ্ছে।
বলছে আমি কিডনি চুরি করেছি, 1 কোটি টাকা দিয়ে চোখ চুরি করেছি। তাহলে ওই অপদার্থ পুলিশ, মূর্খ পুলিশ, যদি আমার শাশুড়ি মাকে একটা লেডিস কনস্টেবল দিয়ে যদি দেখতো যে কিডনিটা আদেও চুরি হয়েছে কিনা, কাটা হয়েছে কিনা, তাহলেই তো ওখানে হয়ে যেত। ওই মূর্খ পুলিশ এটুকুও জানে না যে কিডনিটা কোন দিক দিয়ে বার করা হয়। কিডনিটা কোনোদিন তার মুখ দিয়ে কি বার হয়? অত্যন্ত যাকে আমি এই 2 হাতে করে হসপিটাল আমি প্রত্যেকটা ডাক্তারখানায় আমি নিয়ে বেরোছি, অন্য কেউ না নিয়ে বেরোক। আমাকে উনি বলতো তুই আমার মা। আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না যে ওনাকে কেন চিরাই করা হলো, আমি এটা সহ্য করতে পারছি না। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি বারবার করে একটা কথাই বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি এটা বিষয়টা দেখুন, আপনি ওই দুর্নীতিগ্রস্ত যে আইসি এবং হচ্ছে এই যে 9-10 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এদের এগেনস্টে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের যারা করা হয় সেই ব্যবস্থা আপনি করুন, সেই দিকটি পদক্ষেপ করুন। আমি বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি। তাহলে আমরা সমস্ত যে মুক্তমনা, যে বিজ্ঞান চেতনা, যে সমস্ত সংগঠন সবাই পক্ষ থেকে সবাই আপনাকে সাধুবাদ জানাবে যে আপনি সঠিক পদক্ষেপটা নিয়েছেন। আর তা না হলে এর একটা ভুল বার্তা যাবে, তাতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের উপর এফেক্টটা পড়বে। এই হচ্ছে বিষয়টা। আপনারা সবাই এই লড়াইয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আছে। আমি সবাইকে বলতে চাই এই লড়াইয়ে আমার পাশে আপনারা থাকবেন। হ্যাঁ, আমরা সবাই পাশে আছি। আমরা আমির চাঁদ শেখের পাশে আছি। এমন মানবিক ও বিজ্ঞানমনস্ক উদ্যোগে যারা এগিয়ে আসবেন তাদের সবার সঙ্গেই আছি। পাশে রয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ বহু মানবিক, স্বেচ্ছাসেবী ও বিজ্ঞান সচেতন সংগঠন। একজন মানুষ মরে যাচ্ছে, আমরা জন্মেছি, মরবেও, এটা প্রাকৃতিকের নিয়ম। এটা কেউ আজকে হোক আর 10 দিন পরে হোক, সেই জায়গাতে সেই মরে গেলে পরে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসী অনুসারে হয় কবর দেবে, তাহলে শ্মশানে নেবে, তাহলে বিভিন্ন ধর্ম রীতি অনুসারে যার যেটা আছে সেটা করবে, কিন্তু সেখানে দিয়ে সে নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই নষ্ট জিনিস দিয়ে যদি 2, 5, 10টা মানুষ যদি বেঁচে যায়, এটাই আমাদের কাছে অনেক পাওনা, এবং ভারত সরকার সেটাই বলছে, এবং সারা বিশ্বর স্বাস্থ্য দপ্তরও এই একই নিয়ম, একই রুলস।